আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। তোমাদের আজকে নন মেজর বিষয়ে একটা ক্লাস নিচ্ছি। তোমাদের কোর্স কোড হচ্ছে STAT NM 101। তোমাদের কোর্স টাইটেল ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। বেশ কিছু ক্লাস তোমাদের আগে নেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের করাবো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তোমাদের ডাটা প্রেজেন্টেশনের একটা পার্ট হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমরা গত ক্লাসে টেবুলার ফর্মগুলো আলোচনা করেছিলাম পরপর দুইটা ক্লাসে। আজকে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে আলোচনা করছি। টেবুলার ফর্মে তোমরা দেখেছো আমরা আলোচনা করেছি ক্লাসিফিকেশন, টেবুলেশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখন আমরা যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করার পরে পরপর তিনটা স্টেপ আমরা আলোচনা করেছিলাম। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের পরে আমাদের কাজ হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা দেখি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন refers to the use of charts and graphs to visually display, analyze, clarify, and interpret numerical data, functions, and other qualitative structures. তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দুইটা কথা আসছে, একটা হচ্ছে চার্টস এন্ড গ্রাফস। অর্থাৎ আমরা যখন ডাটাগুলোকে বিভিন্ন ধরনের চার্টস এবং গ্রাফসের মাধ্যমে উপস্থাপন করি বা অ্যানালাইসিস করি, বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল ডাটা বলো, ফাংশন বলো বা কোয়ালিটেটিভ ডাটা, এগুলো প্রেজেন্ট করার জন্য বিভিন্ন ধরনের গ্রাফস এবং চার্টস ইউজ করা হয়ে থাকে। এই টোটাল বিষয়টাকে গ্রাফস এবং চার্টসের মাধ্যমে ডাটাকে প্রেজেন্ট করাকে আমরা বলছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন ডেফিনেশনে আমরা যেটা দেখলাম, নেক্সটে আমরা দেখছি আবার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের আরেকটা ডেফিনেশন আমরা দেখে নিচ্ছি। The purpose of graphical representation is to exhibit relationship between ideas, data, information, and concepts in a visual map or diagram. Graphical representation are easy to understand. They can also be edited and shared. The type of graphical representation will depend on the type of information shown and learning domain. They are one of the most effective learning strategies. অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের দৃশ্যমান গ্রাফ, ডায়াগ্রাম বা ম্যাপ, তোমরা ক্রিকেট খেলা দেখো বা বিভিন্ন ধরনের শেয়ার বাজারের উঠানামা দেখো, ওখানে বিভিন্ন ধরনের চিত্র তোমরা দেখতে পাও। এগুলো আমরা যে খুব সহজেই বিভিন্ন ডাটা সম্বন্ধে ধারণা পাওয়ার জন্য আমরা মূলত গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করে থাকি। তবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের কিছু রুলস আমরা ফলো করি, যেটা আমরা এখন তোমাদেরকে একটু দেখাচ্ছি। যে একটা সুইটেবল টাইটেল থাকবে, মেজারমেন্ট ইউনিট থাকবে, প্রপার স্কেল থাকবে, ইন্ডেক্স থাকবে, ডাটা সোর্স থাকবে। অর্থাৎ তুমি যে কোনো গ্রাফ বা চার্টস, কিসের উপরে গ্রাফ এবং চার্টসটা তৈরি হচ্ছে তার একটা সুইটেবল টাইটেল থাকবে। মেজারমেন্ট ইউনিট তোমাদের একটু বলি, গ্রাফস এবং চার্টস, এখানে মেজারমেন্ট ইউনিট তো অবশ্যই মেনশন করতে হবে যে কোন এককে আমরা ডাটাগুলোকে নিয়ে প্রেজেন্ট করছি। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রপার স্কেল। এই যে একটা স্কেল মেনটেন করতে হবে, যে এক্স অ্যাক্সিসে আমরা
কয় ঘর সমান কত ইউনিট নিচ্ছি এটা একটা বিষয়, বা ওয়াই অ্যাক্সিসে কত ইউনিট নিচ্ছি, এগুলো কিন্তু প্রপার স্কেলের মাধ্যমে আমাদের উল্লেখ করতে হবে। ইন্ডেক্স the appropriate colors, shades, lines, design in the graphs for better understanding. তোমরা দেখবা যে বিভিন্ন ধরনের গ্রাফ প্রেজেন্ট করার সময় বার ডায়াগ্রাম বা পাই চার্ট এগুলোতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কালার ইউজ করি, ঠিক আছে? এবং এই কালার কোনটা কি প্রেজেন্ট করছে সেটাও কিন্তু তোমার উল্লেখ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে ডাটা সোর্স, আমরা কোন সোর্স থেকে ডাটা কালেক্ট করেছি সেটাও আমাদের উল্লেখ করতে হবে। কোন বছরে ডাটা ইউজ করেছি, কোন সোর্স থেকে নিয়েছি। বাংলাদেশের বিভিন্ন সোর্স আছে, স্ট্যাটিস্টিক্স ব্যুরো, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল বিভিন্ন সোর্স থেকে আমরা ডাটা নিয়ে কাজ করে থাকি। অথবা অনেক ক্ষেত্রে হয় কি রিসার্চার নিজে প্রাইমারি ডাটা কালেক্ট করে সেটাকেও বিভিন্নভাবে গ্রাফস এবং চার্টের মাধ্যমে অ্যানালাইসিস করে থাকে, সেইগুলো আমাদের কিন্তু উল্লেখ করতে হবে। তো শিক্ষার্থীরা আমরা জেনারেল রুলস ফর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডাটা কিছু পয়েন্টস দেখে নিলাম, আরো অনেক কিছু থাকতে পারে, তোমরা পরবর্তীতে সেগুলো জানবে এবং শিখবে। এখন আমরা টাইপস অফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে চলে যাচ্ছি। দেখো আমরা এখানে কিছু চিত্র দেখাচ্ছি তোমাদের, যে একটু ধারণা নেওয়ার জন্য। যেমন ধরো বার ডায়াগ্রাম, এটাকে আমরা বলছি বার ডায়াগ্রাম। আরেকটা জিনিস খেয়াল করবা যে আমরা কিছু কিছু চার্ট, মানে যেগুলো আমরা হোয়াইট পেপারে করব সেগুলোকে আমরা বলি চার্টস, আর যেগুলো আমরা গ্রাফ পেপারে করব সেগুলোকে আমরা বলি গ্রাফস। তো যেমন ধরো এটা একটা গ্রাফস, বার ডায়াগ্রাম কিন্তু একটা চার্ট বা চিত্র, পাই চার্ট একটা চিত্র, বাট হিস্টোগ্রাম হচ্ছে একটা গ্রাফ, ঠিক আছে? আমরা এগুলো ডিটেলস, আবার স্টিম অ্যান্ড লিপ প্লট, বক্স অ্যান্ড হুইস্কার প্লট, লাইন প্লট, এগুলো বিভিন্ন ধরনের চার্ট। তো আমরা এগুলো ডিটেলসে এখন যাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিবে, কারণ এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট এবং অ্যাট্রাকটিভ বিষয় যে গ্রাফস এবং চার্ট আমরা কিভাবে তৈরি করি, যেটা খুব সহজেই একজন অশিক্ষিত যে লেখাপড়া জানে না তাকেও কিন্তু তুমি এই ধরনের গ্রাফস এবং চার্টের মাধ্যমে কোনো বিষয় সম্বন্ধে খুব সুন্দর ধারণা দিতে পারো। তো এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়। এখন আমরা দেখি কতগুলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের টাইপ কি কি হতে পারে। নরমালি যে টাইপগুলো নিয়ে আমরা কাজ করি সেগুলো আমরা একটু এখানে নাম দেখে নিচ্ছি: লাইন ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, বার ডায়াগ্রাম, পাই চার্ট, ফ্রিকোয়েন্সি পলিগন, অজিব, ঠিক আছে? এখন আমরা কিভাবে এগুলো আঁকতে হয়, কিভাবে এগুলো তোমরা গ্রাফে বা হোয়াইট পেপারে করবে, এবং বিভিন্ন ধরনের এক্সাম্পল নিয়ে আমি তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। এখানে একটা দেখে নিই আমরা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ক্যান বি ইউজড ফর বোথ দ্য এডুকেটেড সেকশন অ্যান্ড আনএডুকেটেড সেকশন অফ দ্য সোসাইটি। Furthermore, any hidden trend present in the given data can be noticed only in this mode of presentation. আমরা নামগুলো আরেকবার দেখে নিচ্ছি: লাইন ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, বার ডায়াগ্রাম, পাই চার্ট, ফ্রিকোয়েন্সি পলিগন, অজিব or cumulative frequency graphs. আমরা প্রথমেই লাইন ডায়াগ্রাম নিয়ে একটু আলোচনা করি। দেখো এখানে বলা হয়েছে যে when the time series exhibit a wide range of fluctuations, we may think of logarithmic or ratio chart where log y and not y is plotted against t. We use multiple line chart for representing two or more related time series data expressed in the same unit, and multiple axis chart in somewhat similar situations if the variables are expressed in different units. একটা এক্সাম্পল দেয়া আছে এখানে। Profit in the
thousands of dollars of an industrial house for 2002, 2003, 2004, 2005, 6, 7, and 8 are 5, 8, 9, 6, 12, 15, and 24 respectively. Represent this data using a suitable diagram. একটু খেয়াল করো, আমরা লাইন ডায়াগ্রামে বলেছি যে টাইম সিরিজ ডেটা এখানে রিপ্রেজেন্ট করা হয়। তো তোমরা এক্সাম্পলে দেখতেই পাচ্ছ বিভিন্ন ইয়ারের প্রফিট এখানে দেয়া আছে, ঠিক আছে, ডলারে দেয়া আছে। এটা তাহলে আমরা লাইন ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে প্রেজেন্ট করতে পারি সেটা দেখো তোমরা। এটা যেহেতু টাইম সিরিজ রিলেটেড ডাটা, সো আমরা এটাকে লাইন ডায়াগ্রামে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো তোমরা এখানে এক্স অ্যাক্সিসে টাইম নেওয়া হয়েছে, ওয়াই অ্যাক্সিসে প্রফিট নেওয়া হয়েছে। আমরা এখানে আইডেন্টিফাই করেছি 2002, 3, 4। এখানে কোনো স্কেল মেইনটেইন হয় নাই, বাট এখানে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে আমরা ইয়ার গুলো প্লট করেছি এবং নির্দিষ্ট ডিস্টেন্সে আবার প্রফিট গুলো দেখিয়েছি। এখন দেখো 2002 এর জন্য আমাদের প্রফিট ছিল 2002 এর জন্য আমাদের প্রফিট ছিল 5, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে 2002 এর জন্য এখানে 5 দেওয়া হয়েছে। 2003 আমাদের প্রফিট ছিল 8, এভাবে 2004, 5 এভাবে আমরা একটা সাদা কাগজে বা হোয়াইট পেপারে আমরা প্রত্যেকটা ইয়ারের এগেইনস্টে প্রফিট গুলোকে বিন্দু আকারে স্থাপন করেছি। এখন এগুলোকে আমরা স্কেল দিয়ে যোগ করেছি। এই যে আমরা স্কেল দিয়ে যোগ করার পরে যে চার্টটা পেলাম বা যে গ্রাফটা পেয়েছি এটাকে আমরা বলছি লাইন ডায়াগ্রাম, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, খুবই সিম্পল একটা বিষয়গুলো তোমরা আগেও করে এসছো, কিন্তু পরিসংখ্যান পড়তে গেলে এগুলো সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সেই জন্য আমরা আবারও এগুলো ডিটেলসে যাচ্ছি। খুব সিম্পল বিষয়। এটা হচ্ছে এক ধরনের চার্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা কোনো স্কেল মেইনটেইন করিনি, ঠিক আছে। এরপরে আমরা হিস্টোগ্রাম দেখব। একটা জিনিস খেয়াল করো যে 2-dimensional graphical representation of a continuous frequency distribution is called histogram. In histogram, the bars are placed continuously side by side with no gap between adjacent bars. That is, in histogram, rectangles are erected on the class interval of the distribution. The areas of rectangle are proportional to the frequencies. ঠিক আছে, আমরা হিস্টোগ্রামে কি করব, প্রত্যেকটা ক্লাসের এগেইনস্টে একটা করে বার আঁকবো বা একটা রেক্টেঙ্গুলার আঁকবো এবং এই ক্লাসগুলো অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে। দ্যাট ইজ, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা এক্সাম্পল দেয়া আছে যে 10 থেকে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এখানে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট দেয়া আছে, ঠিক আছে। 5 জন, এখানে 10 জন, মার্কস 20 থেকে 30 পেয়েছে 15 জন। এভাবে একটা এক্সাম্পল বা ডাটা দেয়া আছে, এটাকে আমরা হিস্টোগ্রামের মাধ্যমে উপস্থাপন করব। দেখো তোমরা এখানে একটা গ্রাফ পেপার নিয়েছি, এটা হচ্ছে এক ধরনের গ্রাফ। আমরা আগেও বলেছি যে আমরা 3টা চার্ট শিখবো। চার্ট গুলো হচ্ছে লাইন ডায়াগ্রাম, পাই চার্ট আর হচ্ছে বার ডায়াগ্রাম, আর বাকিগুলো হচ্ছে গ্রাফে আমরা আঁকবো। ওগুলোকে আমরা বলছি গ্রাফস। হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, পলিগন, অজিভ, এগুলো হচ্ছে গ্রাফস। বাট লাইন ডায়াগ্রাম, পাই চার্ট এবং বার ডায়াগ্রাম এগুলো হচ্ছে চার্টস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা যখন গ্রাফ আঁকবো সেটা অবশ্যই গ্রাফ পেপারে আঁকবো। এখন দেখো যে এক্স অ্যাক্সিসে আমরা নিয়েছি কি মার্কস গুলো 0 থেকে 10, 10 to 20, 20 to 30, এভাবে আমরা অ্যাডজাসেন্ট বা কন্টিনিউয়াস ক্লাস গুলো এখানে নিয়েছি। আর এদিকে আমরা নিয়েছি নাম্বার অফ স্টুডেন্ট। এবং এখানে তোমাদের আগেও বলেছি যে যখন গ্রাফস আঁকবে তখন অবশ্যই স্কেল মেইনটেইন করতে হবে। যেমন এক্স অ্যাক্সিসে 1 সেন্টিমিটার সমান 10 মার্কস নিয়েছি, আবার ওয়াই অ্যাক্সিসে 1 সেন্টিমিটার সমান 5 স্টুডেন্ট নিয়েছি। তো ইজিলি তোমরা এখানে এই মানগুলো যেভাবে বসিয়েছো সেটার ব্যাখ্যা আমরা এখানে দিয়েছি। এখন তোমরা দেখো 0 থেকে 10 এর জন্য নাম্বার অফ স্টুডেন্ট ছিল 5, এখানে আমরা 5 দিয়েছি। 10 থেকে 20 এর জন্য নাম্বার অফ স্টুডেন্ট ছিল 10, তো এখানে আমরা একটা রেক্টেঙ্গেল এঁকেছি এবং এগুলো অ্যাডজাসেন্ট। এইভাবে আমরা পরপর
রেক্টেঙ্গেল এঁকে নিয়েছি। এঁকে এবং এটাকেই আমরা বলছি টোটাল গ্রাফটাকে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটাকে আমরা বলছি এটা হচ্ছে হিস্টোগ্রাম। ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে হিস্টোগ্রাম কিভাবে আঁকতে হয়। তো এখানে আমরা let us denote this class interval along the x-axis, denote the number of student along the y-axis with appropriate scale. তখন হিস্টোগ্রাম এভাবে আমরা আঁকতে পারি। খুবই একটা অ্যাট্রাকটিভ বিষয় এবং খুব সুন্দর করে এখানে দেয়া আছে। তোমাদের অবশ্যই বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আমরা এখন যাচ্ছি বার ডায়াগ্রাম। তোমরা একটু খেয়াল করো, হিস্টোগ্রাম কিন্তু আমরা গ্রাফে এঁকেছি, বাট বার ডায়াগ্রাম কিন্তু আমরা গ্রাফে আঁকবো না। এই যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু এখানে গ্রাফে ইউজ করিনি। একটা এক্সাম্পল দিয়ে সুন্দর করে আমরা এখানে একটা গ্রাফ এঁকে দেখিয়েছি যে প্লেয়ার আছে একজন, তার রান হচ্ছে 30, হ্যাঁ, প্লেয়ার নাম্বার 2 তার রান হচ্ছে 60। ঠিক আছে? নেম অফ দ্য প্লেয়ার্স নাম্বার 3। যেমন তোমরা যখন ক্রিকেট ম্যাচ দেখো তখন এখানে দেখবা যে সাকিব, মুশফিক বিভিন্ন জনের নাম দেয়া আছে। হ্যাঁ, মাশরাফি এখন যদিও উনি রেগুলার খেলেন না, তো যাই হোক তাদের কিন্তু এভাবে রানের সংখ্যা এভাবে একটা বার ডায়াগ্রামের সাহায্যে দেখানো যায় এবং ইজিলি, যেমন ডাটা দিয়ে যারা লেখাপড়া জানে না তারা কিন্তু এখানে এই বারের উচ্চতা দেখে বলে ফেলবে যে কে কত বেশি রান করেছে, তাই না? তুমি যদি এখানে তাকে বলো এটা সাকিব, সে 70 করেছে, এটা তামিম, সে 60 করেছে, সে কিন্তু ইজিলি বুঝতে পারবে যে কে ভালো করেছে বা কে খারাপ করেছে। একজন অশিক্ষিত বা কম শিক্ষিত লোকও গ্রাফ চার্ট থেকে খুব সহজেই ডাটা সম্বন্ধে ধারণা নিতে পারে। এখন আমরা দেখি নেক্সটে আমরা আরেকটু এটার ডিটেলস একটু যাই। এখানে কি বলা হয়েছে যে বিভিন্ন রকমের বার ডায়াগ্রাম হতে পারে, হরাইজন্টাল বার ডায়াগ্রাম বা ভার্টিক্যাল বার ডায়াগ্রাম, এবং মাল্টিপল বা গ্রুপ বার ডায়াগ্রামও থাকতে পারে টু কম্পেয়ার রিলেটেড সিরিজ। এগুলোর ডিটেলস তোমরা পরবর্তীতে শিখবে বা বইয়ে আরো অনেক কিছু পাবে। আমি আজকে তোমাদের বার ডায়াগ্রাম সম্বন্ধে এইটুকু ধারণা দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং বারগুলো তোমরা খেয়াল করেছো, এখানে বারগুলো কিন্তু অ্যাডজাসেন্ট না। এই এখানে নাম্বার 1 এর প্লেয়ারের জন্য 30, নাম্বার 2 এর জন্য 60, এগুলা অ্যাডজাসেন্ট না, অর্থাৎ আলাদা আলাদা। তবে যেহেতু আমরা চার্ট বা চিত্র আঁকার সময় খেয়াল করব, সৌন্দর্যটা একটু খেয়াল করার বিষয় আছে, সেই জন্য আমরা কিন্তু এখানে মাঝখানের গ্যাপ গুলো কিন্তু অবশ্যই সমান গ্যাপে বারগুলো আঁকবো, না হলে চিত্র দেখতে বাজে লাগবে বা ভালো লাগবে না। নেক্সট আমরা দেখি পাই চার্ট। এটা তোমরা বিভিন্ন সময়ে দেখে থাকো যে বিভিন্ন ধরনের বাজেট যখন প্রকাশ হয় তখন তোমরা দেখো একটা বৃত্তাকার চিত্রের মাধ্যমে এটা উপস্থাপন করা হয়। তবে এটা কিন্তু এক ধরনের চার্ট বা চিত্র, পাই চার্ট। তো এটাকে কি করা হয়, টোটাল ফ্রিকোয়েন্সিকে আমরা কি করি, একটা ফর্মুলার সাহায্যে বিভিন্ন কোণে প্রকাশ করি। আইটেম গুলোকে একটা কোণে নির্দিষ্ট পরিমাণ কোণ তৈরি হবে সেইভাবে প্রকাশ করি এবং সেগুলোকে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি, যেটার ফর্মুলা হচ্ছে ভ্যালু the central angle of component is equal to value of the component into total value divided by 360 degree. Sometimes the value of the components are expressed in percentage. In such cases, the central angle of a component is equal to percentage value of the component divided by 360 degree. দ্যাট ইজ, আমরা এখন দেখি গ্রাফে চলে, চার্টটা আমরা দেখছি যে একটা এক্সাম্পল দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে। যে দেখো এখানে অ্যাক্টিভিটি, একটা স্টুডেন্টের অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে যে সে ঘুমায় কত ঘন্টা, স্কুল কত আওয়ার,
খেলে কতক্ষণ, হোমওয়ার্ক করে কতক্ষণ, আদার্স টোটাল তার 24 ঘন্টাকে বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে। এখন ফর্মুলা অনুযায়ী আমরা সেন্ট্রাল অ্যাঙ্গেল বের করি, যেটা হচ্ছে 8/24 into 360 ডিগ্রি is equal to 120 ডিগ্রি। একটা সার্কেলে টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি। সেই জন্য আমরা এই ডাটাগুলোকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে যাই, তাহলে পুরোটা 360 ডিগ্রি হতে হবে। সেজন্য আমরা প্রত্যেকটা আইটেমকে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করে 360 ডিগ্রি দিয়ে গুণ করেছি। ফলে আমরা পেয়েছি এখানে 120 ডিগ্রি, নেক্সট আমরা পেয়েছি 90 ডিগ্রি, নেক্সট 45 ডিগ্রি, নেক্সট 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, দ্যাট ইজ টোটাল আমরা পেয়েছি 360 ডিগ্রি। এখন আমরা একটা চার্টের মাধ্যমে এটাকে দেখাতে পারি যে একটা বৃত্ত আগে এঁকেছি, তারপরে এখানে আমরা একটা ব্যাসার্ধ এঁকে নিয়েছি এবং এখানে তোমরা খেয়াল করে একটা চাঁদা বসিয়েছি। চাঁদা কিন্তু এখানে 0 ডিগ্রি আর এই বরাবর একটা 90 ডিগ্রি আছে। চাঁদা বসিয়ে তুমি দেখবা যে এই 120 ডিগ্রি আমার কোন পর্যন্ত গিয়েছে। সেখানে আমি একটা বিন্দু আইডেন্টিফাই করে এটা আমরা সেন্টার ভ্যালুর সাথে, কেন্দ্রের সাথে যোগ করে দিয়েছি। তাহলে আমরা এখানে পেয়েছি স্লিপের জন্য সে কতটুকু টাইম, কত ডিগ্রি একটা টোটাল চিত্রের কতটুকু সে ইয়ে করছে, অবজার্ভ নিচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার কিন্তু আমরা স্লিপ কাউন্ট করার পরে স্কুলের জন্য তাকে আবার আমি এখানে এটা আমরা বেস ধরবো, এই রেখাটাকে আমরা বেস ধরে এখানে আবার চাঁদাটা বসিয়েছি, বসিয়ে দেখেছি 90 ডিগ্রি কোথায় এসেছে, এখানে আমরা একটা বিন্দু নিয়েছি। এভাবে আমরা স্কুলের 90 ডিগ্রি পেয়েছি। নেক্সট আমরা 45 ডিগ্রি পেয়েছি প্লের জন্য, আবার এটাকে বেস ধরেছি। এভাবে প্রত্যেকটা আইটেমের জন্য আমরা যে কোণে বিভিন্ন কোণে ভাগ করেছি সেগুলোকে আমরা একটা বৃত্তাকার চিত্রের মাধ্যমে বা পাই চার্টের মাধ্যমে টোটাল ফ্রিকোয়েন্সি টেবিলটাকে রিপ্রেজেন্ট করেছি। এবং তোমরা এভাবেই কিন্তু সুন্দর করে পাই চার্ট বিভিন্ন কালার করেছি আমরা, দেখতে পাচ্ছ যে বিভিন্ন কালারের মাধ্যমে আমরা কিভাবে স্লিপের জন্য ব্লু নিয়েছি, স্কুলের জন্য একটা কালার নিয়েছি, প্লের জন্য এটসেট্রা। ঠিক আছে? তবে এখানে তোমরা এখানে দেখিয়ে দিয়েছো যে কোন অংশটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে। এটা একটা সুন্দর পাই চার্টের আমরা এক্সাম্পল দিয়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা আজকে যে কয়েকটা জিনিস দেখেছি সেটা হচ্ছে পাই চার্ট, এর আগে আমরা দেখেছিলাম হিস্টোগ্রাম, আর হচ্ছে বার ডায়াগ্রাম, লাইন ডায়াগ্রাম। এখন আমরা দেখব frequency polygon. Frequency polygon is another method of representing frequency distribution graphically. ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকি এবং এটা একটা মিড পয়েন্টস বের করে নিতে হবে। ক্লাস ইন্টারভেলের আমরা মিড পয়েন্টস বের করে নিই। তোমরা দেখো একটা এক্সাম্পল দিয়েছি এখানে, এই ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সির একটা ডাটা দেয়া আছে এখানে। এক্স অ্যাক্সিসে আমরা কিন্তু মিড ভ্যালু নিব আর ওয়াই অ্যাক্সিসে আমরা ফ্রিকোয়েন্সি নিব। খুবই সহজ একটা বিষয়। এই যে এক্স অ্যাক্সিসে আমরা মিড ভ্যালু নিয়েছি, তোমরা দেখো ফ্রিকোয়েন্সি পলিগন তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে এখানে মিড ভ্যালু 10 থেকে 20 এর জন্য 15, 20 থেকে 30 এর জন্য 25, এভাবে আমরা মিড ভ্যালু বের করে নিই। এবং দেখো এখানে 15 এর জন্য আমাদের কত ছিল, 4। ঠিক আছে, 15 এর জন্য 4, এখানে আমরা একটা ভ্যালু দিয়েছি, বি মান বি দিয়েছি, সি তে দিয়েছি 25 এর জন্য 6, ডি তে দিয়েছি 35 এর জন্য 8, ই তে দিয়েছি 45 এর জন্য 10, এটসেট্রা। এভাবে আমরা
প্রত্যেকটা বিন্দু এখানে দিয়েছি এবং এগুলো আমরা স্কেল দিয়ে যোগ করেছি। করার পরে আমরা যে চার্ট গ্রাফটা পেয়েছি এটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি পলিগন। এখানেও কিন্তু ইউনিট স্কেল মেনটেন করতে হয়েছে আমাদের, যেহেতু এটা একটা গ্রাফ। এক্স অ্যাক্সিসে 1 সেন্টিমিটার সমান 10 ইউনিটস আর ওয়াই অ্যাক্সিসে 1 সেন্টিমিটার সমান 2 ইউনিটস ধরে আমরা এখানে বিন্দু আকারে মানগুলো দিয়ে এগুলো স্কেল দিয়ে যোগ করেছি। তবে এটার সাথে তোমাদের আরেকটা কথা আমি বলে দিচ্ছি, যখন আমরা এটাকে স্কেল দিয়ে যোগ করেছি তখন এটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি পলিগন। বাট এটাকে যখন তুমি ফ্রি হ্যান্ডে যোগ করবে, যোগ করার পর এখানে কিন্তু কোনো বুজ তৈরি হবে না, একটা কার্ভের মতো হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি কার্ভ। একইভাবে আমরা বিন্দু নিব, বাট যখন আমরা স্কেল দিয়ে যোগ করেছি সেটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি পলিগন। আর যখন আমরা স্কেল দিয়ে যোগ না করে ফ্রি হ্যান্ডে যোগ করব তখন সেটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি কার্ভ। তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই খেয়াল করেছো, আমরা সবসময় কিন্তু এক্স অ্যাক্সিসে ক্লাস ইন্টারভেল রিলেটেড বিষয়গুলো নিচ্ছি। আমরা যখন হিস্টোগ্রাম এঁকেছিলাম তখন আমরা ওখানে এক্স অ্যাক্সিসে ক্লাস ইন্টারভেল নিয়েছিলাম এবং প্রতিটা ক্লাসের জন্য একটা করে রেক্টেঙ্গেল বা বার এঁকেছিলাম অ্যাডজাসেন্ট। আবার এখানে যখন আমরা ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগন আঁকছি, এখানে আমরা এক্স অ্যাক্সিসে নিয়েছি মিড ভ্যালু, দ্যাট ইজ ক্লাস ইন্টারভেলের লোয়ার লিমিট এবং আপার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করে মিড ভ্যালু বের করেছি এবং সেই বিন্দুগুলোর এগেইনস্টে ফ্রিকোয়েন্সি গুলো নিয়েছি এবং এগুলোকে আমরা স্কেল দিয়ে যোগ করেছি। আবারও বলছি, তোমরা যখন স্কেল দিয়ে যোগ করছো তখন সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন, কিন্তু যখন তোমরা সেটাকে ফ্রি হ্যান্ডে যোগ করবে সেটা হয়ে যাবে ফ্রিকোয়েন্সি কার্ভ। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে অজীব or cumulative frequency curve। অজীব আঁকার জন্য আমাদের কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে, অর্থাৎ আমরা by plotting cumulative frequency against respective class boundary we get অজীব। এখানে দুই রকম অজীব আমরা আঁকি, একটা হচ্ছে লেস দ্যান টাইপ অজীব obtained by taking less than cumulative frequency on the vertical axis and more than type অজীবs by plotting more than type cumulative frequency on the vertical axis and thereafter joining the plotted points successively by line segment। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা টেবিল দেয়া আছে, ফ্রিকোয়েন্সি দেয়া আছে। এখন কিন্তু আমরা এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করেছি। লেস দ্যান এর জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 3 এর নিচে যেটা সেটা হচ্ছে 43.50 আর যখন 3 তখন 48.50 লেস দ্যান 3 এর জন্য, ঠিক আছে। আবার 3 প্লাস 4 তখন 7, নেক্সট 7 প্লাস 5 12, ঠিক আছে। এভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো বের করছি। বা মোর দ্যান এর জন্য আমরা কি করেছি, আমরা কিন্তু নিচে থেকে কাউন্ট করেছি, যেমন 0, তারপরে 8, তারপরে দেখতেই পাচ্ছ 17, তারপরে 24, ঠিক আছে। কিভাবে আসছে তোমাদের দেখানো হয়েছে। এভাবে আমরা মোর দ্যান ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো বের করেছি। এখন তোমরা এগুলোকে আমরা এক্স অক্ষে আমরা আপার লিমিট নিব এবং ওয়াই অক্ষে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন এঁকেছি সেটা এখন দেখে নাও তোমরা। আমরা এদিকে দেখো এক্স অ্যাক্সিসে আমরা নিয়েছি ওয়েট আর ওয়াই অ্যাক্সিসে নিয়েছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। লেস দ্যান ফ্রিকোয়েন্সির জন্য এটা একটা গ্রাফ আমরা পেয়েছি, সেটা হচ্ছে এইটা। তোমরা দেখো যে লেস দ্যান ফ্রিকোয়েন্সি 43.5 এর এগেইনস্টে আমাদের ছিল 0, 48.5 এর এগেইনস্টে ছিল 3। তো সেটার জন্য তোমরা এখন গ্রাফে যাও, এই যে ডট ডট দিয়ে যেটা, সেটা হচ্ছে লেস দ্যান ফ্রিকোয়েন্সির জন্য করা হয়েছে, বাট যেটা আমরা স্ট্রেট লাইনে দিয়ে করেছি, সরাসরি যোগ করে দিয়েছি, সেটা হচ্ছে মোর দ্যান ফ্রিকোয়েন্সির জন্য। দুই ভাবেই কিন্তু আমরা এভাবে অজীব বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ এভাবে আঁকতে পারি এবং এটা অবশ্যই
আমরা ফ্রি হ্যান্ডে যোগ করব, তাহলে সেটাকে আমরা বলছি অজীব অর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফস। আপাতত তোমাদের এ পর্যন্তই। আমরা গ্রাফস এবং চার্টের বিভিন্ন অংশগুলো, বিভিন্ন টাইপগুলো আমরা দেখে নিলাম। খুবই ইম্পর্টেন্ট, যেই টাইপগুলো তোমরা সবসময় ইউজ করবে, কাজে লাগবে, সেগুলোই আজকে আমরা আলোচনা করেছি। তোমরা দেখেছো যে ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ বা অজীব কিভাবে আঁকতে হয়। আমরা এর আগে দেখেছি ফ্রিকোয়েন্সি পলিগন কিভাবে আঁকতে হয়। এর আগে আমরা দেখেছি কিভাবে পাই চার্ট আঁকতে হয়, কিভাবে বার ডায়াগ্রাম বা বার আঁকতে হয়, হ্যাঁ, সেটা আমরা দেখেছি। আবার আমরা দেখেছি কিভাবে হিস্টোগ্রাম এঁকেছিলাম গ্রাফ পেপারে, আর একটা ছিল লাইন ডায়াগ্রাম। তোমরা এটা খেয়াল করেছো, কিছু কিছু জিনিস আমরা কিন্তু সাদা কাগজে এঁকেছি চিত্র হিসাবে, আবার কিছু কিছু আমরা গ্রাফ পেপারে স্কেল মেইনটেইন করে এঁকেছি। যেগুলো গ্রাফে এঁকেছি সেগুলো আমরা বলবো গ্রাফ, যেগুলো সাদা কাগজে হোয়াইট পেপারে এঁকেছি এগুলো হচ্ছে চার্ট। এখন আমরা দেখি কিছু অ্যাডভান্টেজেস অফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। অ্যাডভান্টেজ গুলো আমরা একটু দেখে নিচ্ছি। ফ্যাসিলিটেট এন্ড ইমপ্রুভ লার্নিং, একটা গ্রাফ এবং চার্ট খুব সহজেই বুঝতে সহায়তা করে। হেল্পস ইন আন্ডারস্ট্যান্ড কন্টেন্ট, ক্যান বি ইউজড ইন এ ভ্যারাইটি অফ টপিকস। ঠিক আছে, এগুলো আমরা বিভিন্ন ধরনের লেসনে বা আর্টিকেল বা লিটারেচারে কিন্তু বিভিন্ন ধরনের গ্রাফ চার্ট ইউজ করা যায়। ইনক্রিজ স্ট্রাকচার থিঙ্কিং, support creation of suggestive presentation, help to communicate, useful for learning, assignment and information evaluation, increase creativity and helps to brainstorming, etc. তো আমরা কিন্তু advantages of graphical representation এখানে দেখে নিলাম যে কি কি কাজে বা কেন আমরা এটা করে থাকি, এবং আরো কিছু দেখছি যে কিছু লিমিটেশনও আছে। লিমিটেশন আমরা পরে যাচ্ছি। আরো কিছু অ্যাডভান্টেজেস আমরা দেখলাম এতক্ষণ। খুবই ইম্পর্টেন্ট বিষয় যেটা ছিল যে গঠনমূলক চিন্তা করতে তোমাদের সাহায্য করবে। ঠিক আছে, সাজেস্টিভ প্রেজেন্টেশনের একটা খুব চমৎকার বিষয় কিন্তু গ্রাফ। যে কোনো ডাটা বা যে কোনো অ্যানালাইসিস প্রেজেন্ট করার জন্য গ্রাফ এবং চার্ট বর্তমান যুগে খুবই ইম্পর্টেন্ট, এবং এসপিএসএস এর মাধ্যমে তোমরা সরাসরি কিন্তু ডাটা ইনপুট করে এই গ্রাফ এবং চার্ট গুলো শুধু নাম দিলেই তোমরা পেয়ে যেতে পারো, এবং এটা দিয়ে তুমি ক্রিয়েটিভিটি বাড়াতে পারবে। যে কোনো তোমার বিভিন্ন বিষয়ে তুমি ক্রিয়েটিভ চিন্তা করতে পারো গ্রাফ এবং চার্টের মাধ্যমে, এবং এটাতে ব্রেইন স্টর্মিং, এটা ব্রেইন স্টর্মিং জন্য খুব হেল্পফুল। এখন আমরা দেখি কিছু লিমিটেশন। গ্রাফের কিছু লিমিটেশন আছে। সাপোজ এ গ্রাফ ল্যাক্স কমপ্লিট অ্যাকুরেসি অফ ফ্যাক্টস। এটা সবসময় যে কোনো ক্ষেত্রেই কিন্তু একদম কমপ্লিট অ্যাকুরেসি কিন্তু প্রকাশ নাও করতে পারে। It depicts only a few selected characteristics of data. We cannot use a graph in support of a statement. A graph is not substitute for tables. অবশ্যই না, কারণ গ্রাফে তুমি বুঝাচ্ছ, খুব সুন্দর করে উপস্থাপন করছো, কিন্তু এটা কখনোই টেবিলের সাবস্টিটিউট হতে পারে না, কারণ টেবিলে তুমি নিউমেরিক্যাল ডাটাগুলো দেখানো হচ্ছে, বাট এখানে আমরা এই নিউমেরিক্যাল ডাটাটাকে আমরা বিভিন্ন গ্রাফ এবং চার্টের মাধ্যমে প্রেজেন্ট করছি। Usually laymen find it difficult to understand and interpret a graph. একদম অশিক্ষিত লোক কিন্তু গ্রাফ বুঝতে তার কষ্ট হবে, তার কিছু ধারণা থাকতে হবে। Typically a graph shows the unreasonable tendency of the data
and actual values are not clear. কোনো কোনো ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে ডাটা টেন্ডেন্সি পারফেক্টলি শো করে না। এখন আমরা দেখি যে গ্রাফস এবং চার্টের মধ্যে পার্থক্যটা কি। আমরা তো গ্রাফ এবং চার্ট নিয়ে কাজ করলাম এতক্ষণ। এখন পার্থক্যটা আমরা একটু দেখি যে a graph needs a graph paper but a diagram can be drawn on a plain paper. আমি আগেও তোমাদের এতক্ষণ যখন গ্রাফ এবং চার্ট সম্বন্ধে আলোচনা করেছিলাম, আমি তোমাদের দেখিয়েছি যে কখন গ্রাফ পেপার ইউজ করেছি, কখন প্লেন পেপার ইউজ করেছি। সো তোমরা বুঝতেই পারছো যে গ্রাফের জন্য গ্রাফ পেপার দরকার, বাট ডায়াগ্রাম বা চার্টের জন্য প্লেন পেপারই এনাফ। In the technical way, we can say that a graph is a mathematical relation between two variables. This, however, is not the case of diagram. অর্থাৎ আমরা টু ডাইমেনশনাল বলি গ্রাফকে। তো এখানে দুইটা ভেরিয়েবলের মধ্যে ম্যাথমেটিক্যাল রিলেশন প্রকাশ করে গ্রাফস গুলো, কিন্তু চার্ট কিন্তু সেটা করতে পারে না, চার্ট বা ডায়াগ্রাম। As diagram are attractive to look at, they are used for publicity and propaganda. যেহেতু আমরা আগেই বলেছি যে ডায়াগ্রাম বা চার্ট গুলো যাতে অ্যাট্রাকটিভ হয় আমরা সেই চেষ্টা করি, তো এগুলো কিন্তু বিভিন্ন ধরনের প্রচারণার জন্য ইউজ হয়ে থাকে। Graphs, on the other hand, are more useful to statisticians and research workers for the purpose of further analysis. ঠিক আছে, কিন্তু গ্রাফস গুলো যেহেতু স্কেল মেইনটেইন করে রাখা হয়, এগুলো পরবর্তী অ্যানালাইসিসের জন্য যে কোনো রিসার্চার বা স্ট্যাটিস্টিশিয়ান এটা ইউজ করতে পারে। For representing frequency distribution, diagrams are rarely used when compared with graphs. ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন প্রেজেন্ট করার জন্য কিন্তু আমরা সবসময় গ্রাফস ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, but the time series graphs are more appropriate than diagrams. আরো কিছু বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, আরো কিছু পার্থক্য, যেমন ডায়াগ্রাম আর ইউজড অনলি ফর কম্পারিজন এন্ড গিভ মোস্টলি কোয়ালিটেটিভ অ্যানালাইসিস লাইক higher or lower, whereas a graph is used mainly to present qualitative data. Diagrams show the approximate result, whereas graphic presentation is more precise and accurate and drawn only in for accuracy. The graphical presentation is done in two-dimensional and they present mathematical relationship between variables, whereas the diagram might be unidimensional or multidimensional. The diagrammatic presentation looks attractive and can be understood even by illiterate people, but a graphic presentation of data is relatively complex and can be used to further mathematical treatment. Construction of graphs is easier as compared to construction of diagram because graphs take concrete forms, but drawing diagram is like an art. ঠিক আছে, ডায়াগ্রামটা অনেক সুন্দর করে আঁকতে হবে, কারণ এটাতে বিভিন্ন কালার ইউজ করা হয় বা এটা প্রেজেন্টেশন বা প্রোপাগান্ডা বা পাবলিসিটির জন্য ইউজ করা, কাজে এটা আঁকার একটা হাত থাকতে হবে এবং খুব সুন্দর করে আঁকতে হবে। বাট গ্রাফস তুমি মান অনুযায়ী বা স্কেল অনুযায়ী আঁকবে, সো ওখানে তোমার ক্রিয়েটিভিটির অতটা উল্লেখযোগ্য না। The presentation of a frequency distribution is not used in diagram, but this can be easily presented in graphic. এটা আগে আমরা বলেছি যে frequency distributionটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে প্রকাশ করা যায়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে অনেক আলোচনা করেছি, বিভিন্ন ধরনের গ্রাফ চার্ট আমরা দেখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তবে তোমাদের প্র্যাকটিস করতে হবে যাতে তোমরা এগুলো পারফেক্টলি আঁকতে পারো। পারফেক্টলি না আঁকতে পারলে এগুলো তোমাদের খুব একটা ভালো ফলাফল দিতে পারবে না। সো আমি আশা করব তোমরা গ্রাফ এবং চার্ট সম্বন্ধে সুন্দর ধারণা পেয়েছো এবং এটা কাজে লাগাবে বিভিন্ন ধরনের অ্যানালাইসিসে। পরবর্তীতে তোমাদের এটা অনেক কাজে লাগবে। কাজেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন স্ট্যাটিস্টিক্স এর খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়।
আশা করি তোমরা মনোযোগ দিয়ে এই কাজগুলো করার চেষ্টা করবে। তাহলে আমরা আজকে এখানে ক্লাস শেষ করি। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।